আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। আমরা আমাদের ভাইদেরকে জীবন দিয়ে রক্ষা করার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিল ইসরায়েল। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রমের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা। বৈশাখের আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচিতে আলেম, ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা অনতিবিলম্বে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে মুক্ত করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। এই জনসমুদ্র ঢাকা থেকে প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরের নির্যাতিত নিপীড়িত গাজা ভূখণ্ডের মানুষের জন্য, যারা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার শিকার। গত ১.৫ বছর ধরে সেখানকার ৫০,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে শিশু ১৭,০০০-এর বেশি। ফিলিস্তিনের প্রতি বিশ্ববাসীর সমর্থন আদায় এবং ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজন করা হয় মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচি। শনিবার দুপুরের পর থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় দলে দলে নগরবাসী জড়ো হতে থাকেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এক হাতে বাংলাদেশের পতাকা, অন্য হাতে ফিলিস্তিনের পতাকা। এমন চিত্র ছিল রাজধানীর প্রায় সব সড়কে। কেউ পায়ে হেঁটে, আবার কেউ গাড়িতে এসেছেন ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতে। উপেক্ষা করেছেন প্রচণ্ড গরম। ভাইদের উপরে নির্যাতন বন্ধ করে ফিলিস্তিনকে যেন মুক্ত করে। ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে খুব আঘাত লেগেছে। হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে, ছোট দেশ থেকে আপনাদের পাশে আছি। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। যোগ দেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ও শায়খ আবদুল্লাহ সহ দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম। বেলা ৩টার দিকে নেতৃস্থানীয় ব্যক্তিরা মঞ্চে ওঠেন। এ সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। বক্তারা বলেন, গাজাবাসীর পাশে বিশ্বকে দাঁড়াতে হবে। তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ৩, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। ৪, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। পরে গাজার বাসিন্দাদের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আজিজুল ইসলাম। দীপ্ত সংবাদ, ঢাকা। এ যেন এক টুকরো ফিলিস্তিন। ৭০ ফুট দীর্ঘ পতাকা হাতে আজ সেখানকার মানুষের প্রতি একাত্মতা প্রকাশ করলেন ঢাকার মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান তারা। গত কয়েক দশক ধরে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার ফিলিস্তিনের মানুষের জন্য এই এক নজিরবিহীন ঘটনা। ঢাকার রাজপথে নেমে এসেছে লাখো মানুষ, সঙ্গে ফিলিস্তিনের পতাকা।
দুপুরের পর থেকে ইসরায়েলি আগ্রাসন নিপাত যাক, ধমনীতে কেঁপে ওঠে রাজধানীর বিভিন্ন এলাকা। সকল বিশ্বের মুসলিমদের উদ্দেশ্য বলছি, আমরা সবাই এক থাকি, মুসলমানদের পাশে থাকি। ঘর থেকে বেরিয়ে আসেন নারীরাও। সবার গন্তব্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। কণ্ঠ ছাড়েন গাজার নির্যাতিত মানুষের জন্য। আমরা ইসরায়েলের বয়কটের দাবি করি, আর ইসরায়েলের জাতিসংঘ থেকে এমনভাবে করা হোক জানি তারা ফিলিস্তিনের উপরে নির্যাতন বন্ধ রাখে। একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমাদের সরকার ফিলিস্তিনের পক্ষে। বিক্ষুব্ধ বাংলাদেশিরা গাজাবাসীকে রক্ষায় বিশ্বের সব মুসলমানকে এক হয়ে প্রতিবাদের ঝড় তোলার আহ্বান জানান। বিশ্ব নেতাদের কাছে আমাদের এটাই মেসেজ যে গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে এটা যেন দ্রুত বন্ধ করা হয়। বাংলাদেশের সকল জনগণ আপনার এক হন, সকল মুসলমান এক হন, গাজাবাসীর পক্ষে থাকুন এবং ফিলিস্তিনের পক্ষে থাকুন এবং ইসরায়েলের যত পণ্য আছে, প্রোডাক্ট আছে, আপনারা নিজ উদ্যোগে বয়কটের এরকমভাবে ডাক তুলুন। গাজায় গত 1.5 বছর ধরে টানা ইসরায়েলি হামলায় 50,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ধ্বংস করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি শেষে ফিরতি পথেও নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার ছিলেন বাংলাদেশের মানুষ। তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেন ঢাকার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরার পথেও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। কর্মসূচির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, যারা দোকানদার আছে, বিশেষ করে সারা বাংলাদেশে যত দোকানদার আছে, আপনারা ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, ইন্ডিয়ান পণ্য রাখবেন না, আমরা কিনবো না। আমাদের মুসলিম ভাইদের প্রতি যে অন্যায় অবিচার ওরা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এর জন্য আমরা যত রকম যা করা লাগে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে করতে হবে। ইসরায়েলি সকল পণ্য বয়কট করার প্রথম ধাপ। তারপর আমাদের যে মুসলিম ভাইদের যে উপর যে আক্রমণ করেছে সেগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বাংলাদেশের মানুষ। আমাদের আপামর জনতা যে আমরা ফিলিস্তিনের প্রতি আবেগ রাখি, আমরা যে মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, এই উদ্দেশ্যে একটি তাদের কাছে বার্তা পাঠানো। সেই সাথে এই বার্তা পাঠানো সরকার এবং অন্যান্য মুসলিমদেরকে যে এর সমাধান একটাই, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাদেরকে শুধু বিতাড়িত করা হচ্ছে, তাদেরকে দিনের পর দিন মারা হচ্ছে, একটা দেশে মেরে মেরে মানুষ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই যে ফিলিস্তিনি বাসীরা যে হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের যে ভয়েসটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে মেসেজটা, এই মেসেজটা আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চেয়েছি আর কি। গত 1.5 বছরে চলা আগ্রাসনে গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। শনিবার গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ শিরোনামে এই খবর দেয় ইসরায়েলের সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় 1 লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগানে গর্জে ওঠেন। ফিলিস্তিনিদের শত শত পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিয়েছে ইসরায়েল। আজ দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণের গুরুত্বপূর্ণ মোরাক করিডর দখলে নেয় ইসরায়েল। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। চলতি বছরের 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তখন থেকেই মিশর সীমান্তবর্তী রাফা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে দেশটি। সেখানকার বাসিন্দাদেরকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।
শনিবার গাজার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরা করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এই করিডোর মূলত দক্ষিণ গাজার একটি পথ, যা রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। মোরা করিডোর নিয়ন্ত্রণের পর রাফাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। আগে থেকেই গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। মার্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নেটজারিম করিডোর আবারও নিয়ন্ত্রণে নেয় তারা। সবশেষ মোরা করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবার অন্য প্রসঙ্গ। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক আলী রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ডক্টর ইউনূসকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা এই কমিশনের চেয়ারম্যান। বাংলা নববর্ষ উদযাপনে মাত্র 2 দিন আগে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়েছে। এক ব্যক্তি আগুন লাগিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। যে কোনো মূল্যে যথাসময়ে আনন্দ শোভাযাত্রা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা সামনে রেখে বাংলা নববর্ষ 1432-এর প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। রবিবার ভোরে নববর্ষের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়, যা তৈরি করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমেছে তদন্তে। দুষ্কৃতিকারীকে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ। কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তদন্ত করে যে এখানে আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও চারুকলার ডিন। মেইন গেটের ফটক টপকে সে এসছে। টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানবাকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে। যেটা শক্ত বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার চাই। হ্যাঁ, মানে আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। এই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় এনে এটা একটা বিচার কার্যের সামনে কাঠগড়ে হাজির করতে হবে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড 9,80,80,687 টাকা। আজ 11টি দানবাক্স খোলার পর 28 বস্তা টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। গত বছরের নভেম্বর মাসের 30 তারিখে দানবাক্স খোলা হলে পাওয়া যায় 8,21,34,304 টাকা। পতিত ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আজ রাজধানীর রাওয়া ক্লাবে এক সেমিনারে এমন অভিযোগ করেন বক্তারা। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের মতো নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।
শনিবার রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের মতামত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান। বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি? তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল, কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। এলডিপির প্রধান অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ সময় সামরিক বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতিমুক্ত করার পাশাপাশি সংবিধানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমরা সংবিধান করেছি, ইনস্টিটিউশন করেছি, কথায় কথায় আমরা সংবিধানের দোষ দিচ্ছি, এই সংবিধান ছিঁড়ে ফেলো, এই সংবিধান চলবে না। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি 1972 থেকে সংবিধান প্রণীত হবার পরে সত্যিকার অর্থে যেভাবে এই সংবিধানটি প্র্যাকটিস হওয়া দরকার ছিল সেইভাবে এই সংবিধানকে আমরা প্র্যাকটিস করতে সুযোগ দিয়েছি? এছাড়াও সামরিক বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকেরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বৈশাখী শোভাযাত্রা বের করতে নানা মোটিফ বানাতে দিন রাত কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। 1432 বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বানাচ্ছেন নানা মোটিফ। বাঁশ কাঠের তৈরি এসব মোটিফ বানানোর পাশাপাশি কেউ কেউ ব্যস্ত সময় পার করছেন রং তুলির কাজে, আবার কেউ আঁকছেন ছবি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের একতা ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এইবার প্রথম বাঁশ কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের যে আয়োজনের মূল লক্ষ্য সেগুলো বাস্তবায়নের একটি চেষ্টা আমাদের সর্বত্রই থাকে। বাংলা সংস্কৃতির যেই চিত্রগুলো আছে, বাংলা যেই চিত্রাঙ্কনের যে ধারাগুলো আছে সেগুলো নিয়েই আমরা কাজ করছি। বড় বড় মোটিফের কাজ হচ্ছে এখন। আমাদের কাজ প্রায় মোটামুটি শেষের দিকেই। প্যালেস্টাইনের উপরে যে আগ্রাসনটা করছে ইসরায়েল, তো প্যালেস্টাইনের পক্ষে আমাদের সেই প্রতিবাদী হাতটাকে এবার আমরা প্রকাশ করছি। বাংলা নববর্ষকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে থাকবে বাড়তি পুলিশ। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো মোটর যান চলাচল নিষিদ্ধ থাকবে ওই দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি নিষিদ্ধ সহ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। দীপ্ত বার্তা কক্ষ। চলছে ক্রিকেটের 2 গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ও পিএসএল। আইপিএলের 18তম আসরে কোন খাতে কত খরচ হচ্ছে তা প্রকাশ করেনি বিসিসিআই, তবে পিসিবি জানিয়েছে 10ম আসরে চ্যাম্পিয়ন দল $5 লাখ বা 6 কোটি টাকার বেশি, আর রানার আপ দল পাবে প্রায় $2.5 কোটি টাকা। গ্লোবাল আসরগুলোর মধ্যে সবচেয়ে দামি ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। প্রতি বছরই এই আসরকে নিয়ে ক্রিকেট পাড়া থাকে ভিন্ন রকমের উদ্দীপনা। সেই সাথে আভিজাত্যে ভরপুর এই টুর্নামেন্টের জন্য আর্থিক অঙ্কটাও থাকে অনেক বড়।
যদিও অষ্টাদশ আসরে এখনও প্রাইজ মানি ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে গত বছরের মতোই চ্যাম্পিয়ন দল পাবে 20 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 27.5 কোটি। আর রানার্স আপ দলকে দেয়া হবে 12.50 কোটি রুপি বা 17 কোটি টাকা। এছাড়া প্রতিটি ম্যাচে 6টি ভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার প্রদান করা হয়। ম্যাচ প্রতি ক্রিকেটাররা পেয়ে থাকেন প্রায় 6 লাখ রুপি। আইপিএলের সাথে পাকিস্তান সুপার লিগে অর্থের ফারাকটাও বিশাল। 6 দল এবং 34 ম্যাচের এই টুর্নামেন্টের বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্ট সেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য এখনও জানা যায়নি। এবার আসা যাক ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর প্রাইজ মানির দিকে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সর্বশেষ বিপিএল এ সকল পুরস্কার মিলিয়ে বরাদ্দ ছিল 5 কোটি 31 লাখ টাকা। চ্যাম্পিয়ন অফ ফরচুন বরিশাল 2 কোটি 50 লাখ টাকা অর্থ পুরস্কার পায়, আর রানার্স আপ চিটাগাং কিংসের ঘরে যায় 1 কোটি 50 লাখ টাকা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল। বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যে গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিল ইসরায়েল। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রমের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা। বৈশাখের আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।